আষাঢ় মাসের ঘন কালো মেঘে ছেয়ে গেছে আকাশটা। আকাশ থেকে মেঘের গুড়মুড় শব্দ শুনে সুকান্তের বুঝতে অসুবিধা হলো না যে আকাশ থেকে বৃষ্টি নামবে। এদিকে সুকান্ত হাতে ব্যাগ, ফতুয়া আর পাতলা ধুতি পরে চটি পায়ে চটচট শব্দ করে বাজারের উদ্দেশ্যে রওনা দিয়েছে। রাস্তার পাশে একটা চায়ের দোকান দেখা যাচ্ছে। চায়ের দোকান থেকে নরেন গলা বাড়িয়ে সুকান্তকে ডেকে বলে, ও সুকান্ত দা, এই মেঘলা বিকেলে কোথায় বের হলে? সুকান্ত ঘুরে দাঁড়িয়ে নরেনের কথার জবাব দেয়, বাজারে যাই গো, বাজারে। তুমি বসে বসে চা খাচ্ছ বুঝি? চলো না বাজার থেকে ঘুরে আসি। নরেন তাকে না বলে আর বাজার থেকে তাড়াতাড়ি ফিরে আসতে বলে সুকান্তকে। আকাশে কালো মেঘ ছেয়ে পড়েছে, যে কোনো সময় বৃষ্টি আসতে পারে। আষাঢ় মাসে নাকি আকাশ ফুটো হয়, নিজের ইচ্ছা মতোই যে কোনো সময় বৃষ্টি নামে। নরেন তাকে বলে, তুমি যাও গো সুকান্ত দা, বাজার থেকে বড় একটা ইলিশ মাছ কিনে নিয়ে এসো। তোমার বাড়িতে আমাদের দাওয়াত করো, বর্ষায় যাতে ইলিশ ভাজা খেতে পারি। নরেন দেবনাথপুর গ্রামেরই ছেলে, সুকান্তর ছোটবেলার বন্ধু। রাস্তা দিয়ে অনেকেই হেঁটে চলেছে। গ্রামের রাস্তা, বড় বড় যানবাহন চলে না, মাঝে মধ্যে দু একটা ভ্যান আর সাইকেল নিয়ে যাতায়াত করছে লোকজন। সুকান্ত নরেনের কথায় সম্মতি জানিয়ে আবারও হাঁটা শুরু করে। সে হাঁটতে হাঁটতে বাজারে পৌঁছায়। বাজারে ঢুকে সবজিওয়ালার সঙ্গে দর কষাকষি করে, তারপর সবজি কিনে, কিছু মশলাপাতিও কেনে সুকান্ত। তারপর তার চোখে বড় একটা ইলিশ মাছ পড়ে। সুকান্তের ইলিশ মাছ খুবই পছন্দ। ইলিশ মাছ দেখে সে নিজেকে আর সামলাতে পারে না। সুকান্ত মাছওয়ালার কাছে গিয়ে বলে, দাদা, ইলিশ মাছটা দেখছি বেশ বড়, তা নরম হবে তো? এই যে দাদা দেখুন, একদমই নরম হবে, হাতে নিয়ে দেখুন। এই যে নিন দাদা, নিয়ে যান, ঠকবেন না। সুকান্তর মাছটা দেখে খুব পছন্দ হয়। সে দাঁড়িয়ে ভাবছে সে আজকে মাছটা কিনে নিয়ে বাড়ি ফিরবে। মাছওয়ালার কাছে মাছের দাম জিজ্ঞাসা করে। দাদা, তোমার ইলিশ মাছের দাম কত? 100 টাকা কিলো, ওজন করে যা হবে সেই দামই দেবেন। সুকান্ত মাছের দাম শুনে থমকে দাঁড়ায়। কিছুক্ষণ নীরব থেকে আবার মাছওয়ালার সঙ্গে কথা বলে। না গো দাদা, তাহলে তোমার ইলিশ মাছ তার কিনা হলো না, দামটা একটু বেশি মনে হচ্ছে। তাহলে মাছটা তুমি রেখেই দাও। তা কত দাম দিবেন দাদা? 500 টাকা কিলো হলে আমি নিতে পারবো। আপনি তো দাদা রুই মাছের দাম বলছেন, ইলিশ মাছ কখনো 500 টাকা কিলো হয়? আপনি কি দাদা মাছ কিনতে এসেছেন নাকি অন্য কিছু? তা কত করে দিবে বলো? তুমি যেটা বলছো সেটা অনেক বেশি। আপনার জন্য আমি 800 টাকা দিতে পারি। 800? না দাদা, 800 না, 650 করে কিলো। না গো দাদা, ওই দামে মাছ দিলে আমার সারাদিনের কষ্টটাই বৃথা হবে, আমার পকেটে কিচ্ছু থাকবে না। আকাশে কালো মেঘ পড়েছে, মনে হচ্ছে খুব জোরে বৃষ্টি আসবে। তুমি মাছটা দিলে দাও, না দিলে আমি চলে যাই। মাছওয়ালা এক নজর আকাশের দিকে চোখ বুলিয়ে নিল। আকাশটা কালো মেঘে ছেয়ে গেছে, চারদিকে অন্ধকার ঘুটঘুট করছে। মাছটা তাকে না দিলে তার কাছে রেখে দিতে হবে। হাটে আর বেশিক্ষণ থাকা যাবে না, একথা ভাবতেই মাছটা সুকান্তকে দিতে রাজি হয়। সুকান্ত মনে মনে খুব খুশি হয়। তারপর সে বাজার থেকে বেরিয়ে এসে হাঁটতে থাকে। বাজার থেকে বেরিয়ে এসে খেয়াল করে চারিদিকটা অন্ধকার হয়ে গেছে। কখন যে সন্ধ্যা গড়িয়ে রাত হয়ে গেছে। তবে সে অনেক খুশি। খুশিতে সে একা একাই কথা বলছে আর হেঁটে চলছে। আহারে, আজকে কতদিন পর ইলিশ মাছ কিনলাম। বাজারে আসার সময় নরেনটা ইলিশ মাছ খেতে চেয়েছে আমার কাছে। কতদিন ওর বাড়িতে আমি খেয়েছি, কাল ওকে আসতে বলবো। সেগুলো ভাবছে আর রাস্তা দিয়ে হাঁটছে। হঠাৎ কোনো এক আওয়াজ শুনে সে থমকে যায়। মাছ নেবে গো? মাছ, বড় বড় ইলিশ মাছ, রুই মাছ লাগবে নাকি গো? মাছ। দূর থেকে এই শব্দ শুনে সুকান্ত ভরকে যায়।
এই রাতের বেলা মাছওয়ালার ডাক শুনে সে থমকে দাঁড়ায়। তার মনে একটু নাড়া দিয়ে ওঠে। এই নির্জন জায়গায় মাছ নিয়ে কে ঘুরছে, আর ভাবছে কম দামে মাছ দিলে সে মাছ কিনবে। একটু পর সে জঙ্গলের ভিতর থেকে আবারও মাছওয়ালার ডাক শুনতে পায়। সুকান্ত এক পা দুপা করে জঙ্গলের ভিতরে হাঁটতে শুরু করে। জঙ্গলের ভিতরে যেতেই তার থেকে একটু দূরে একটি ছায়া মূর্তি দেখতে পায়। মাথায় একটা ঝুড়ি নিয়ে হেঁটে চলেছে আর বলছে, মাছ লাগবে গো মাছ। সুকান্ত তা দেখে লোকটিকে পিছন থেকে ডাক দেয়, এই যে মাছওয়ালা দাদা, তুমি এই জঙ্গলে রাতে মাছ বিক্রি করছো? এই জঙ্গলে তো কেউ মাছ কিনবে না, তুমি এদিকে এসো। সুকান্তর কথা শুনে মাছওয়ালা ঘুরে তাকায়। তাকে দেখেই সুকান্তর যা অবস্থা হয় সেটার বলার মতো নয়। অন্ধকারে শুধু মাছওয়ালাটির চোখ দেখা যাচ্ছে। সুকান্ত তার হাতের লাইটটি তার দিকে ধরে। তার পরনে একটি ছেঁড়া জামা আর ধুতি, মাথায় ঝুড়ি নিয়ে দাঁড়িয়ে আছে মাছওয়ালা। তার শরীরের মাংস পচে খুলে খুলে পড়ছে, শরীর থেকে পচা দুর্গন্ধ বের হচ্ছে। মনে হচ্ছে তার শরীরে কোনো ঘা ধরেছে। মাছওয়ালা বিভৎস শরীর নিয়ে সুকান্তর দিকে এগিয়ে যেতে লাগে। মাছ নিবি আমার কাছ থেকে? মাছ? সুকান্ত সেই মাছওয়ালার শরীর দেখে ভয়ে থরথর করে কাঁপছে। তার হাতের টর্চ লাইটটা বারবার অন অফ হচ্ছে। গাছপালা সবই নিস্তব্ধ ছিল। হঠাৎ করেই তখন জোরে ঝড় ওঠে। পরিবেশটা কিরকম ভয়ঙ্কর হয়ে ওঠে। সুকান্ত ভয়ে কাঁপছে। তুমি কে? তোমার শরীর এই অবস্থা কেন? লোকটিকে দেখে যে কেউ ভয় পাবে। সুকান্ত সে লোকটিকে দেখে ভয় পেলেও সে বুঝে উঠতে পারেনি এটা একটা পিশাচ। দাদা, আমার মাছ লাগবে না, তুমি তোমার মাছ বিক্রি করো, আমি এখান থেকে চলে যাচ্ছি। কোথায় যাবি? তোর রক্ত যে আমি খাবো? আমি রক্ত খেতে পছন্দ করি। পিশাচটি বলতে থাকে, আমি এই গ্রামের কাউকে ছাড়বো না, তোকেও ছাড়বো না আজকে। বলতে বলতে পিশাচটি হাত লম্বা করে দিয়ে সুকান্তর গলা চেপে ধরে। তারপর তার ঘাড়ে কামড় দেয়। তার শরীরের রক্ত চুষে খেয়ে তাকে মাটিতে ফেলে দেয়। ততক্ষণে সুকান্তর শ্বাস প্রশ্বাস বন্ধ হয়ে যায়। নিথর দেহ মাটিতে পড়ে থাকে। সুকান্তের লাশের খবর কেউ পায় না। সেই গভীর জঙ্গলের মধ্যে সুকান্তের লাশ শিয়াল কুকুর খেয়ে ফেলে। তার পরিবার, গ্রামের লোকজন জানে সুকান্ত হারিয়ে গেছে। তাকে অনেক খোঁজাখুঁজির পর গ্রামের লোকজন প্রায় ভুলেই গেছে সুকান্তর কথা। 1 মাস পর, শ্রাবণ মাস। আকাশ থেকে ঝিরি ঝিরি বৃষ্টি পড়ছে। বৃষ্টির মধ্যে হেঁটে চলেছে রাকেশ আর রঞ্জিত। তারা শহর থেকে দেবনাথপুর গ্রামে আসছে কোনো একটা কাজে। তারা ট্রেন থেকে নেমে রাত ভারী হওয়ায় রাস্তায় কোনো ভ্যান গাড়ি পায়নি। তাই তারা হেঁটে হেঁটেই রাস্তা চলতে শুরু করে। দুজন হাঁটছে আর গল্প করছে। তারা গ্রামের বিশিষ্ট ব্যবসায়ী গোপাল ঘোষের বাড়িতে যাবে। তারা এই গ্রামে প্রথমবার আসছে। গ্রামের পথঘাট তেমন একটা চেনে না। তাদেরকে ব্যাংক থেকে পাঠানো হয়েছে গোপাল ঘোষের কাছে। তারা গোপাল ঘোষের বাড়ি কেমন করে খুঁজে বের করবে সেই বিষয়ে কথা বলছে। রমেশ সাহেব, আমরা তো এই গ্রামে প্রথম এলাম। গোপাল ঘোষের বাড়ি তো আমরা চিনি না। কাউকে জিজ্ঞাসা করলে ভালো হতো না? ঠিক বলেছেন স্যার, কাউকে জিজ্ঞাসা করলেই ভালো হতো। তবে কোনো দোকানপাট তো চোখে পড়ছে না। চলুন সামনে গিয়ে দেখি কিছু পাই কিনা। তারা কথা শেষ না করতেই দেখে তাদের সামনে একজন লোক মাথায় ঝুড়ি নিয়ে হেঁটে যাচ্ছে। পিছন থেকে রমিত তাকে ডাকে। লোকটি পিছনে ঘুরে দাঁড়ায়। রমিত আর রঞ্জন তার কাছে এসে দাঁড়ায়। তাদের নাকে কিসের একটা গন্ধ লাগে। তারা মনে করে তার ঝুড়িতে পচা কিছু আছে, সেটারই গন্ধ বের হচ্ছে। তারা নাক চেপে ধরে। তার সঙ্গে কথা বলতে বলতে তার দিকে নজর পড়ে। তারা দেখে তার শরীর থেকে পচা রক্ত গলিয়ে পড়ছে। শরীরের পচা মাংসগুলো খুলে পড়ছে। পরনে ছেঁড়া জামা কাপড়। তারা দুজনই মনে করে তার শরীরে ঘা হয়েছে, তাই শরীরের এমন অবস্থা। গন্ধে তাদের অবস্থা খারাপ।
এদিকে গোপাল ঘোষের নাম শুনে মাছওয়ালার চেহারা বিভৎস হয়ে যায়। তাদেরকে বলে, তোরা যেতে চাস? আর কোনো দরকার হবে না, তোরা আমার হাতেই পড়বি। তার বিভৎস চেহারার কথা শুনে সেখান থেকে পালিয়ে দৌড়াতে গিয়ে তারা উঠে জমিদারের বাড়ির সামনে। সেখানে এক বয়স্ক লোকের সঙ্গে তাদের দেখা হয়। লোকটি একটু ভারী গলায় বললেন, কি গো বাবারা, মেঘলা ভরা বৃষ্টিতে রাতে দৌড়াচ্ছ, রাতে কিছু হয়েছে? জ্যাঠামশাই, আমাদেরকে বাঁচান, ওই মাছওয়ালা আমাদেরকে মেরে ফেলবে। তোমাদেরকে দেখে মনে হচ্ছে তোমরা এই গ্রামের কেউ না। তোমরা চাইলেই জমিদার বাড়িতে থাকতে পারো। তোমরা বৃষ্টিতে ভিজে গেছ, কাপড় চোপড় গুলো পাল্টাও, তারপর তোমাদের কথা শুনবো। হ্যাঁ, জ্যাঠাইমশাইয়ের কথা শুনে তাদের দুজনের মনে হলো যে তারা প্রাণ ফিরে পেল। একেই তো এই গ্রামে তারা নতুন, তার মধ্যে একটা আতঙ্ক তাদেরকে তাড়া করছে। বৃষ্টিতে ভিজে তারা তেনা তেনা হয়ে গেছে, তাদের চোখে মুখে ভয়ের ছাপ। জ্যাঠামশাইয়ের কাছে তারা আশ্রয় পেয়ে মহা খুশি। তাদের ভিতর থেকে একটু হলেও সেই মাছওয়ালার ভয়টা দূর হয়েছে। তারা জমিদার বাড়িতে প্রবেশ করে, তারা কাপড় পাল্টায়। এরই মধ্যে জ্যাঠামশাই তাদেরকে খাবার টেবিলে ডাকছেন। খাবারের কথা শুনে তারা খুবই তাড়াতাড়ি চলে আসে। তাদের ক্ষুধাও পেয়েছে। তারা টেবিলের সামনে দাঁড়িয়ে জ্যাঠামশাইকে বললেন, জ্যাঠামশাই, এরই মধ্যে আপনি খাবারটা রেডি করে ফেলেছেন আমাদের জন্য। কোনো বাড়তি ঝামেলা না বাবা, তোমরা বিপদে পড়েছো, তোমাদেরকে সাহায্য করাই তো আমার ধর্ম। জ্যাঠামশাইয়ের কথা শেষ হতে না হতেই তারা টেবিলে বসে পড়ল। খাবার খেতে খেতে জ্যাঠামশাইয়ের সাথে গল্প করতে শুরু করলেন। বাবা, তোমরা যখন মাছওয়ালার কথা বলছিলে, মাছওয়ালা কেন তোমাদেরকে তাড়া করেছে? জ্যাঠামশাই, সে কথা আর বলবেন না। মাছওয়ালাটা ঝুড়ি নিয়ে দাঁড়িয়েছিলেন, আর আমরা তার কাছে গোপাল ঘোষের ঠিকানা জানতে পাই। তারপরই যা দেখলাম, ওরে বাবা কি ভয়ানক! তার মানে সে আবার ফিরে এসেছে? জ্যাঠামশাই, আপনি কার কথা বলছেন? শোনো তাহলে, এই গ্রামে খুব বিশ্বস্ত মাছওয়ালা ছিল ওই লোকটা। ওই লোকটা বাচ্চাদেরকে খুব ভালোবাসতেন, বাচ্চারাও তাকে খুব ভালোবাসতো। লোকজনদের সঙ্গে তার অনেক খাতির হয়। গ্রামে একটার পর একটা বাচ্চা হারিয়ে যেতে থাকে। বাচ্চাগুলো কোথায় কেউ জানে না, কেউ খুঁজে পায় না। একদিন 10 বছরের মেয়ে মিনি, জমিদারের একমাত্র মেয়ে, খুব আদরের মেয়ে, খুব শান্তশিষ্ট, বাইরে তেমন একটা খেলাধুলা করতো না, ঘরেই থাকতো দিনের বেশিরভাগটা সময়। মেয়েকে খাওয়ানোর জন্য খাবারে সাজিয়ে জমিদার গিন্নি তার ঘরে যায়। ঘরে গিয়ে দেখে মেয়ে নেই। জমিদার গিন্নি ওই ঘর ঘুরতে ঘুরতে তাকে কোথাও পায় না। বাড়ির উঠোনে, আশেপাশে, চারদিকে কোথাও খুঁজে পায় না। জমিদার তার মেয়েকে খুব ভালোবাসতেন। জমিদার বলে, তোমরা বাড়িতে এতগুলো মানুষ কি করতে? হ্যাঁ, আমার একমাত্র মেয়েকে তোমরা দেখে শুনে রাখতে পারো না? কোথাও পাওয়া যাচ্ছে না, মানেটা কি? জমিদার বলে কথা, চারদিকে লোক লাগিয়ে দিলেন তার মেয়েকে খুঁজতে। সেদিন তার লোকেরা গ্রামের প্রত্যেকটা ঘর, আনাচে কানাচে সব জায়গায় খুঁজে। এদিকে অমাবস্যার রাত, চারদিকটা অন্ধকার। অন্ধকারের মধ্যে লণ্ঠন হাতে জমিদারের লোকেরা লাঠি সোটা নিয়ে জঙ্গলের মধ্যে ঢুকে পড়ে। আর গভীর জঙ্গলে ঢুকে দেখে একটা কুঠির। তারা কুঠিরের কাছে গিয়ে দেখতে পায় সেই মাছওয়ালা ঘরের মেঝেতে বসে যজ্ঞ করছে। তার পরনে লাল ধুতি, গায়ে ওড়না বেজানো, গলায় লাল জবা ফুলানো মালা। তারা ভিতরে যাবে এমন অবস্থায় একটা তরবারি বের করে জমিদারের মেয়েকে বলি দেয়। আর মেয়েটির মুন্ডু তার হাতে নিয়ে তার রক্ত চেটে খেতে থাকে। তা দেখে জমিদারের লোকজন সেখান থেকে পালিয়ে যায়। জমিদার শুনে গ্রামের লোকজনকে নিয়ে সেখানে আসে। গ্রামের লোকজন এসে দেখে কুঠিরে কেউ নেই। তখন জমিদার তাদেরকে বলে, তোরা ভুলভাল দেখেছিস, চল এখান থেকে, যেভাবেই হোক আমার মেয়েকে খুঁজে বের করতে হবে। তারা কথা শেষ করে সেখান থেকে ফিরতেই বিকট হাসির শব্দ শুনতে পায়। জমিদার বললেন, ওই তো কেউ একজন হাসছে, মনে হচ্ছে কুঠিরের পিছন থেকে শব্দটা পাওয়া যাচ্ছে। গ্রামের লোকজন মিলে জমিদার কুঠিরের পিছনে গিয়ে দেখে মাছওয়ালা বসে
হাতে মাংসের টুকরো খাচ্ছে, আরেক হাতে মেয়ের মুন্ডুটা। আমি পরপর 3টা অমাবস্যায় গ্রামের বাচ্চা ভুলিয়ে ভালিয়ে এখানে নিয়ে এসেছি, আর সামনে 2টা অমাবস্যা পেলেই আমার কাজ সিদ্ধি হবে। গ্রামের কারোর বুঝতে বাকি রইল না গ্রাম থেকে যে বাচ্চা হারিয়ে গেছে সব কটা বাচ্চা এই ভণ্ড মাছওয়ালাই চুরি করেছে। গ্রামবাসীরা তাকে মারতে লাগে, গ্রামের লোকদের হাতে মার খেয়ে ভণ্ড মাছওয়ালা সেখানেই মারা যায়। আমি কাউকে ছাড়বো না, আবার ফিরে আসবো। ও বেঁচে থাকতে মানুষের জীবন ছিন্ন ভিন্ন করে ফেলেছে, আর এখন মরার পরও অমাবস্যার রাতে এই গ্রামে কত মায়ের কোল যে খালি করেছে ওই ছদ্মবেশী মাছওয়ালাটা।